আসসালামু আলাইকুম, দিস ইজ নাথিং ফোন 3a। রেগুলার একই রকম বোরিং স্মার্টফোন ডিজাইন অ্যান্ড একই রকম ওয়েস সব কিছু ঘুরিয়ে ফিরে নতুন করে আমাদেরকে মার্কেটে দেওয়া হচ্ছিল। বাট আপনি সেই জায়গাটাই যদি রিফ্রেশিং কোনো ভাইব একটা স্মার্টফোনের ভিতরে খুঁজেন অ্যান্ড ইউনিক ডিজাইনের সাথে নতুন কোনো ইনোভেশন থাকবে, তাহলে আপনি নাথিং ফোনের কথাটা সবার আগেই ভাবতে পারেন। কেন আমি এই যে নতুন কোনো ইনোভেশনের কথা বললাম? হ্যাঁ, নাথিং বলতে আপনারা সবাই ট্রান্সপারেন্ট ডিজাইনটাকে বুঝেন সবার আগে, যে নাথিং মানে ট্রান্সপারেন্ট কোনো কিছু, ওই পিছন থেকে ভিতরে সবকিছু দেখা যাবে না, ওই রকম কিছু না। দেখেন, অ্যাপেলের মতো ক্যামেরা কন্ট্রোল বাটন হয়তো তারা দেয় নাই, বাট এই জায়গাটায় তারা একটা ডেডিকেটেড বাটন দিছে। আমি যদি শুরুতে বলি আপনাদেরকে এটা একটা স্ক্রিনশট নেওয়ার জন্য বাটন, আপনারা হাসবেন। এই স্ক্রিনশট বাটনের সাথে তারা আবার এআই অ্যাড করেছে। আর এই বাটনটাকে যদি দুইবার প্রেস করা হয় তাহলে এসেনশিয়াল স্পেস বলে একটা অ্যাপ রয়েছে, সেটা ওপেন হবে। যত স্ক্রিনশট নেবেন সব এক জায়গাটায় জমা হবে। শুধু এই কারণে না, স্ক্রিনশট নেওয়ার সময় আপনি যদি বাটনটাকে হোল্ড করে ধরে রাখেন তো নোট করতে পারবেন, টেক্সটের মাধ্যমে হোক বা ভয়েস দিয়েও আপনি নোট করতে পারবেন যে কেন স্ক্রিনশটটা নিচ্ছেন। এমনকি যখন কোনো স্ক্রিনশটের ঢোকা হয় তো স্ক্রিনশটের স্ক্রিনে যা যা থাকবে সবকিছু দেখবেন টেক্সটের মাধ্যমে নিচে আবার সামারিও করা আছে। সো হ্যাঁ, সাধারণ একটা স্ক্রিনশটকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা বা আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোকে আমি আলাদাভাবে নোট করে রাখতে পারছি, এই ব্যাপারটাই নতুন একটা ইনোভেশন বলা যায়, যেটা অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে আমরা কিন্তু করতে দেখি না। শুরুতে আপনাদেরকে ইনোভেশন দিয়ে একটু বোর করলাম, বাট হ্যাঁ, আমি সামনে আস্তে আস্তে এই ফোনটা সম্পর্কে বিস্তারিত বলবো। তার আগে যারা বাংলাদেশ থেকে এই ফোনটা নিতে চাচ্ছেন, একদমই ইনঅ্যাক্টিভ সিল প্যাক করা থাকবে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পর্যন্ত পাবেন, সেই জায়গাটা একমাত্র টেক অ্যান্ড টক বিডি, যাদের কাছে এই ফোনটা 3টা ভেরিয়েন্টে পাওয়া যায়। প্রাইস রেঞ্জটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তাছাড়া আপডেট প্রাইসটা জানার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা এই ফোনটার বক্সের ভিতরে কিন্তু কোনো চার্জার পাচ্ছি না, তবে হ্যাঁ, বক্সের সাথে একটা C2C কেবল দেওয়া রয়েছে এবং সিম ইজেক্টর পিন দেওয়া রয়েছে। বাট পিনের ভিতরেও ইনোভেশন রয়েছে, এটা আবার ট্রান্সপারেন্ট পিন, সব জায়গাটায় ট্রান্সপারেন্টের ফিল। গতবার নাথিং ফোন 2 এর পিছনে ছিল প্লাস্টিক ব্যাগ অ্যান্ড যেটা নিয়ে একটু কথাবার্তা হয়েছিল, বাট হ্যাঁ, এবার তারা এই জায়গাটায় গ্লাস ব্যাগ দিচ্ছে, যদিও বডিতে কিন্তু প্লাস্টিক ফ্রেমই তারা ব্যবহার করছে। যাই হোক, ওভারঅল এই ফোনটার ডিজাইন যদি দেখেন না আপনি, ওই তো সামনের দিক থেকে দেখবেন সিমেট্রিক্যাল চিন বেজেল, একটু বড় চিন বেজেল মনে হবে, বাট সেটা সিমেট্রিক্যাল, যে কারণেই এই জিনিসটা দেখতে ভালো লাগে এক কথায়। সো ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ফোন যেরকম ডিজাইনের হয়ে থাকে, এটা যদিও ফ্ল্যাগশিপ না, বাট আপার মিড রেঞ্জের ফোন হিসাবে যদি বাংলাদেশের মার্কেটের কথায় আপনি বলেন, তাহলে হ্যান্ডফিল এবং ওভারঅল লুকিং এর দিক থেকে এই ফোনটা হ্যাঁ কিছুটা হইলেও ফ্ল্যাগশিপের মতোই মনে হয়। এমনকি তারা যে পিছনে গ্লিফ লাইট দিয়েছে না, এটা যেন যথেষ্ট কাজে আসে আপনার এবং আপনি ব্যবহার করে মজা পান, আপনি এটাতে অভ্যস্ত হয়ে যান, সেরকম ভাবে চেষ্টাটা করা হয়েছে। দেখেন, আমরা ভলিউম আপ ডাউন তো সবাই করি, বাট কোনো ফোন কি এরকম আছে যে ভলিউম আপ ডাউন করার সাথে সাথে পিছনে এই লাইটটাও আপ ডাউন হচ্ছে? দেখেন, আমি ভলিউমটা কমাচ্ছি, লাইটটা কমছে, ভলিউমটা বাড়াচ্ছি, লাইটটা আপ হচ্ছে। হ্যাঁ, নোটিফিকেশনের জন্য এটা তো কাজে আসে। সেই সাথে দেখেন, কম্পোজার বলে একটা অ্যাপ দেওয়া হয়েছে। যারা মিউজিক সম্পর্কে বুঝেন না, তারা চাইলে রিংটোন নিজেদের মতো করে কম্পোজ করতে পারেন এই জায়গায়, এবং সেই তালে তালে পিছনে লাইটটাও জ্বলবে। আমি একটু আপনাদেরকে ডেমোটা দেখাই। আমি যদিও ভাই মিউজিকের টোন বুঝি না, লাইট জ্বলছে পিছনে। আর এরকম সব জিনিসগুলির জন্যই মূলত এই ফোনটা অন্য সব ফোনের থেকেই আলাদা। এই ফোনটার ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট কোনো ওয়্যারলেস চার্জিং নেই। হ্যাঁ, বাংলাদেশের এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে ওয়্যারলেস চার্জিং আমরা আশা করি, অন্তত আনঅফিশিয়াল মার্কেটে ওটা থাকলে ভালো হতো। যাই হোক, এসওসি রয়েছে HD7s Gen 3। হ্যাঁ ভাই, কেন আমি HD7s Gen 3 এর ফোন কিনবো? আমি 8 Gen 3 পাচ্ছি ইজিলি মার্কেটে। দেখেন, একটা ফোন কেনার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট থাকে: ব্র্যান্ড ভ্যালু, কোয়ালিটি, লংজিভিটি অ্যান্ড সফটওয়্যার আপডেট। আপনি একটা ফোন কিনছেন, নাথিং ফোন কিন্তু শুধুমাত্র এই পারফরমেন্সের উপরে ভিত্তি করে না, তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সও আছে অন্য লেভেলের এবং ডিজাইনও ইউনিকত্ব থাকে, অ্যান্ড ফোনটা কতটুকু ব্যালেন্স টাইপের হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আসলে নোট করতে হয়। আর সেজন্যই মূলত এইরকম ফোন হাতে আসলে আমাদের দেখার বিষয়টাই থাকে যে এসওসিটা দেওয়া হচ্ছে সেইটার সাথে যে স্পেকগুলো আছে সেইগুলোতে কেমন আউটপুট ওই এসওসিটা বের করে আনতে পারছে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো দিতে পারছে তো এসওসিটা, অ্যান্ড সেই সাথে গেমিং এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে অ্যান্ড ক্যামেরাতে কতটুকু ভালো আউটপুট আনতে পারছে। এই ফোনটাই কিন্তু সফটওয়্যার আপডেট 5 বছর দেওয়া হচ্ছে এবং ওএস আপডেট 3 বছর দেওয়া হবে, এরকমই বলা হচ্ছে। নাথিং এর ফোনগুলো আমরা জানি যে রেগুলার আপডেট আসে, এই দিক থেকে আপনি এই ব্র্যান্ডকে বিশ্বাস করতে পারেন। তবে অন্তত 2025 সালে এসে এইরকম প্রাইস রেঞ্জের একটা ফোন UFS 2.2 স্টোরেজ টাইপ মানতে সবারই কষ্ট হবে, যে জায়গাটায় মিনিমাম 3.1 থাকা দরকার ছিল। আর 2.2 দিয়ে ফোনটা ভালো চলেছে কিনা, এই জায়গাটাই নাথিং এর পাওয়ারটা থাকে, যে আমরা 2.2 দিয়েও দেখেন আপনাদের ফোনগুলোর এক্সপেরিয়েন্স কেমন দিতে পারছি। PUBG গেম 60 FPS না 90 FPS এ খেলা যায়, আর শুধু খেলা যায় এরকম না, ভালোভাবে খেলা যায়। এই স্ট্যাবিলিটি তারা ধরে রাখতে পারে যে আপনি গেমিং করবেন, আপনার এক্সপেরিয়েন্স খুব একটা খারাপ হবে না, কেননা এখানে এই এসওসিতে কিন্তু Adreno 810 এর মতো জিপিইউটা রয়েছে, যে জায়গাটায় PUBG গেম ভালোভাবে খেলা যায়, ফুটবল খেলা যায়, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, এই গেমগুলো আপনি খেলতে পারবেন না। প্রো লেভেলের গেমারদের জন্য একেবারেই না, 8 এলিটের মতো পারফরমেন্স তো পাবেন না, বাট আপনি গেমিং করতে পারবেন, এরকম পারফরমেন্সটা এই ফোনটা দিতে পারে। একটা ফোন থেকে কতটুকু ভালো মাল্টিমিডিয়া বা গেমিং এক্সপেরিয়েন্স আপনি পাবেন সেটা কিন্তু অনেকটা ডিসপ্লের উপরে নির্ভরশীল থাকে এবং স্টেরিও স্পিকারের। হ্যাঁ, স্টেরিও স্পিকার দিছে, ডিসপ্লেটা খারাপ দেয় নাই, শুধুমাত্র এলটিপিও বাদ দিলে এরকম প্রাইস রেঞ্জের ফোনে যেরকম ডিসপ্লে থাকে সেটা কোনো অংশে পিছিয়ে থাকছে না এই ফোনের ডিসপ্লে। 6.77 ইঞ্চের একটা ফুল HD+ রেজলিউশনের
ধরনের অ্যামোলেড প্যানেল তারা দিছে, 120 হার্টজ রয়েছে এবং 1000 হার্টজের টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। এই ডিসপ্লে 3000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে, সানলাইট, ডিরেক্ট সানলাইট যেরকমই বলেন না কেন, ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যুজ নাই, মানে ভালো ব্রাইটনেস দিতে পারছিল এবং 1300 নিটস এইচবিএম ব্রাইটনেস রয়েছে। নরমালি এইচডিআর কন্টেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাইটনেসটা ফুললি পিক আপ হয়, যদিও 3000 নিটস আমাদের টেস্ট করার আদৌ সুযোগ হয় না, এরকম কোনো অ্যাক্সেসরিজ আমাদের কাছে নাই, বাট ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট ছিল। এই ডিসপ্লেতে ব্রাইটনেস জনিত কোনো সমস্যা আপনি ফেস করবেন না। এই যে হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট, এইটার ফিলটা আপনি কখন বুঝতে পারবেন জানেন? যখন গেমিং করছেন, আপনি টাচ করছেন, সাথে সাথে ফায়ার হচ্ছে, কাজ হচ্ছে, ডিসপ্লেটা রেসপন্স করছে। হ্যাঁ, এইটা ডিসপ্লের একটা কনফিগারেশন যে ডিসপ্লেতে এত কিছু আছে, বাট ওইটা আসলে কাজ হচ্ছে কিনা এটা কিন্তু অনেকটা নির্ভর করে ওই সেই এসওসির উপরে ঘুরে ফিরে। দেখেন আমরা 10,000 টাকার ফোনেও এখন 120 হার্টজ পাচ্ছি, কিন্তু সেই 120 হার্টজের ফিল কি 10,000 টাকার ফোনে পাচ্ছি কিন্তু না। হ্যাঁ, এরকম একটা ফোনে যে এসওসি দিচ্ছে সেইটাতে সাথে সাথে যে কনফিগারেশনগুলো থাকছে এসওসির সাথে সাথে, সেটা এসওসি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, যে কারণে মূলত এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্সটা বাদ দিলেও আপনি সফটওয়্যার এক্সপিরিয়েন্সে কোনো ধরনের খুঁত ধরতে পারবেন না, এত ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিতে পারে অ্যান্ড্রয়েড 15 এবং নাথিং ওএস 3.1। তবে এত ভালোর ভিতরে এই ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন নাই, এখানে পান্ডা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে, আর ওইটা কতটুকু শক্তপোক্ত এবং সহজে স্ক্র্যাচ পড়ে যাবে কিনা এই সম্পর্কে কিন্তু আমরা জানি না, তাই একটু সাবধানে ব্যবহার করাটাই উচিত। নাথিং ফোন নিয়ে কথা বলছি আর এর ওএস নিয়ে কথা বলবো না এমনটা হয় না। হ্যাঁ, ওই তো সাধারণ ফোনের ওএস গুলাকে আমরা এরকমই বলি যে ভালো, ঠিক আছে, এরকমই আমরা দেখছি, বাট নাথিং এর ওএস আসলে কথা বলার সুযোগটা থাকে, যে ভিন্ন কিছু তো দেখছি ভাই, এজন্য কথা বলার সুযোগটা কিন্তু থাকে। দেখেন এই ওএসটাই স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল আপনাকে দিবে, বাট এর ভিতরে অনেক অনেক কাস্টমাইজেবল অপশন রয়েছে, আবার সেই সাথে রিফ্রেশিং ভাইবটা আপনি পাবেন, যে না উফ ভালো লাগছে, তো স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছি, সোয়াইপ আপ ডাউন, তারপরে নোটিফিকেশন প্যানেল, সব দিকে একটা অন্যরকম ফিল রয়েছে। যেমনটা আমি বললাম, এই যে ইউনিকত্ব একটা বিষয়, স্ক্রিনশটের ব্যাপারে আপনি যখন আসবেন, তারপরে যখন ভলিউম কম বেশি করবেন, ব্রাইটনেস কম বেশি করবেন, সব জায়গাটা একটা অন্যরকম অ্যানিমেশন, অন্যরকম আইকন, লোগো, কালার ফিলটা পাবেন। এআই এর দিক থেকে বলতে গেলে হ্যাঁ, এই ফোনটা ভাই সস্তায় এআই তে পিছিয়ে, মানে ওই 10-15 হাজার টাকার ফোনে যেমন এআই সে এআই ওই এআই দিয়ে আমরা ভরাই দিই না, আমরাও কথা বলি ওইগুলা নিয়ে যে এই এআই রয়েছে, ইরেজ করতে পারবেন, ও করতে পারবেন না, ওই রকম সস্তায় এআই এটাতে নাই, বাট গুগল ফটোজে যে এআই গুলো আছে ওইগুলো আপনি আবার ব্যবহার করতে পারছেন। মূলত বলা যায় এই কারণে এই ফোনটা ক্লিন অ্যান্ড রিফ্রেশিং মুডটা সবথেকে বেশি ফুটে ওঠে। ভাই আমার ওই ফন্টের ওই স্টাইলটা সবথেকে ভালো লাগে, ওই ডট ডট পিক্সেল টাইপের যে ব্যাপারটা এর প্রত্যেক জায়গায় রয়েছে, ওইটা আমার একটু ভালো লাগে বেশি। এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলতে হইলে এর সাথে সাথে একটু বাংলাদেশের মার্কেট প্লেসটা বা স্মার্টফোনের মার্কেট প্লেসটা সম্পর্কে আপনাদের ছোট্ট করে একটা ধারণা দিই। আমরা সবাই সব রকম স্মার্টফোন কিনি না, সে যে প্রাইস রেঞ্জের ফোনেই আমরা সিলেক্ট করি না কেন। দেখেন আমি যখন একটা ফোন কিনবো, আমার মূলত যে টার্গেটটা থাকে, আমার ভাই এসওসি ভালো হইতেই হবে, আমি ওই গেমিং টেমিং একটু বেশি পছন্দ করি, ক্যামেরাতে আমার অতটাও দুর্বলতা নেই। আবার অনেক পাবলিক আছে যারা ভাই ক্যামেরা ভালো চায়, কিছু পাবলিক আছে যারা সব দিকেই ভালো চায়, ব্র্যান্ড ভ্যালুটাও চায়, সেই তাদেরকেই টার্গেট করে মূলত নাথিং। যে কারণে এই ফোনের ক্যামেরাতে তিনটা ক্যামেরা পিছনে দেওয়া হয়েছে, টেলিস্কোপিক আছে, ওয়াইড অ্যাঙ্গেল আছে, আলট্রা ওয়াইডও আছে, যার ভিতরে 50 মেগাপিক্সেল যে ওয়াইড ক্যামেরাটা রয়েছে, এখানে স্যামসাং এর সেন্সর তারা দিছে দুইটা ক্যামেরাতে, টেলিস্কোপিক অ্যান্ড ওয়াইডে। তবে 50 মেগাপিক্সেল ওয়াইডে ওআইএসটা থাকলেও টেলিস্কোপিকে ওআইএসটা দেয় নাই, যে কারণে একটু সমস্যা ফেস করবেন এই জায়গাটায়। তাছাড়া 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডের কোয়ালিটিও আবার অতটাও ভালো না, যেটা আপনার মেইন দুইটা লেন্সে দিতে পারছে, কারণ মেগাপিক্সেল অনেকটাই কম। সামনের ক্যামেরা আছে আবার 32 মেগাপিক্সেল। এই ফোনের ক্যামেরার ইমেজ কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে আপনি না খুব ভালো কোয়ালিটি পাচ্ছেন না, বাট ভালো কোয়ালিটির পাচ্ছেন এই পর্যন্ত, যে ভালো ছবি তুলতে পারে। দেখেন পোর্ট্রেট মোডের ছবিগুলো তুলেছে, রিয়েলিস্টিক লেগেছে। ব্যাকগ্রাউন্ড ব্লারটা আপনাকে টুইট করে নিতে হবে, আপনি ওই খুব বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার যদি আপ করে দেন তাহলে দেখবেন ওই জায়গাটা আর্টিফিশিয়াল মনে হবে, স্বাভাবিক একটু কমাই নেবেন, দেন ছবি তুলবেন। রাইট অ্যাঙ্গেল, রাইট পজিশন, ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছে, এই জায়গাটা বেটার করছে। এই ফোনে ডাইনামিক রেঞ্জটা ভালো ছিল, কালসে ভাবটা ছবির ভিতরে খুব একটা পাবেন না। কালার টোন ঠিক আছে, ফেস টোনটাও খুব সুন্দর লাগছে, মানে সব দিক মিলিয়ে ছবিটা দেখতে ভালো লাগে এক কথায়। পোর্ট্রেট মোডে 3টা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, যেখানে আপনি 24 পাচ্ছেন ওয়াইডে, এবং আলট্রা ওয়াইডে যখন আলট্রা ওয়াইড না টেলিস্কোপিকে যখন যাওয়া হয় তখন 50 mm পাচ্ছেন, এবং ইন সেন্সর 3x জুম 4x জুমও পাবেন, বাট 3x টাই স্ট্যান্ডার্ড, ওই জায়গাটায় ডিটেলস এন্ড শার্পনেস আপনার ভালোই থাকবে। একেবারে যখন 100 mm এ যাবেন ওই জায়গাটায় আবার ডিটেল শার্পনেস অতটাও ধরে রাখতে পারে না। ওভারঅল ছবির কোয়ালিটি আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো, আপনারা ওইগুলো দেখলেই বুঝতে পারবেন। যথেষ্ট ব্যাকগ্রাউন্ড ব্লার ক্রিয়েট করতে পারে, আর্টিফিশিয়াল লাগে না, এন্ড ওই জায়গাটায় বোকে গুলোও রিয়েলিস্টিক লাগছিল, মানে হেয়ার ডিটেকশন বা এজ ডিটেকশন খুব খারাপ ছিল না, এই ফোনের ভালো ছিল। এর ক্যামেরা ডাইনামিক রেঞ্জে ভালো, সেটা আপনি টেলিস্কোপিক এবং ওয়াইডের ভিতরে লক্ষ্য করতে পারবেন। দুইটা ফোকাল লেন্থের যে ছবিগুলো তুলবেন সেগুলোতে আপনি বেশ ভালো ডাইনামিক রেঞ্জ পাবেন। না আলট্রা ওয়াইডে খারাপ ছিল না, আমি আলট্রা ওয়াইডের ব্যাপারে একটু কথা বলছি, বাট এই যে দুইটা লেন্সের ভিতরে ছবি না, দুইটার ভিতরে খুব একটা পার্থক্য আপনি পাবেন না যখন কিনা ল্যান্ডস্কেপ ছবিগুলো আপনি তুলছেন। আরেকটা বিষয় হলো পোর্ট্রেট মুডের সাথে এই নর্মাল মুডের ছবিগুলোর ভিতরেও কালার টোনটা মিল ছিল, লাইট ব্যালেন্সটাও একই রকম লাগছিল। কেননা অনেক ক্যামেরাতে যেমন থাকে না, পোর্ট্রেট মুডের ছবি তুললে একেবারে অন্যরকম কোয়ালিটির ছবি পাই আমরা সবসময়, বাট ল্যান্ডস্কেপে এসে দেখা যায় আরেক রকম ছবি পাচ্ছি না, ওইরকম না, দুইটা একই রকম কোয়ালিটির ছবি
মনে হচ্ছিল। এবার আসি যদি আলট্রা ওয়াইডের সাথে এই ওয়াইড বা টেলিস্কোপিক জুম লেন্সের কথা বলি, তাহলে হ্যাঁ পার্থক্য রয়েছে। আলট্রা ওয়াইডে কিছুটা ওয়ার্ম টোনে কালার দেয়, মানে ছবিগুলো দেখতে একটু ওয়ার্ম টোনটা বেশি পুশ করে, এক কথায় কালারটা একটু স্যাচুরেটেড করে তোলে। বাট বাকি দুইটার ক্ষেত্রে আমার কাছে ছবির মান ঠিকই মনে হচ্ছে, যেহেতু এটা 8 মেগাপিক্সেল, একটু রেজোলিউশন ডিটেলস কম থাকবে, এটা স্বাভাবিক। সব মিলিয়ে পিছন ক্যামেরার ছবির কোয়ালিটি যদি বলি, হ্যাঁ খুব ভালো না, তবে ভালো, এই প্রাইস রেঞ্জে ভালো কোয়ালিটি। পিছন ক্যামেরাতে 4K 30 fps এ শুট করা যায়। আমি যদি এদিক থেকে একটু লাইট ব্যালেন্সটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, হাইলাইট এরিয়া থেকে শ্যাডো এরিয়াতে কেমন লাইট ব্যালেন্স করতে পারছে, স্ট্যাবিলিটি ভালো আছে, আর হ্যাঁ ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ লাগছে না, স্ট্যাবিলিটি ভালোই লাগছে। আমি যদি লেন্সের পরিবর্তনটা দেখাই, যেখানে হচ্ছে টেলিফটোতে লেন্সটা পাল্টাবে, তো সেই সময়টাই ঠিক এরকম। এটা যদিও অতটা স্মুথ না, অতটা বলতে খুব একটা স্মুথ মনে হচ্ছে না, ডিলে রেসপন্স রেটটাও ডিলে, তাছাড়া ভিডিও কোয়ালিটি ওভারঅল ঠিকই আছে। হ্যাঁ এটা দিয়ে আপনি 4K 30 fps যে কোয়ালিটিটা দিচ্ছে সেটা দিয়ে ইজিলি ভিডিও কন্টেন্ট তৈরি করা যাবে। আর একটা জিনিস, ভালোই ডেপথ অফ ফিল্ড পাওয়া যাচ্ছে, মানে একটু ক্লোজ শট নিলে ব্যাকগ্রাউন্ডটা হালকা দেখবেন ব্লার করে দিচ্ছে, এই জিনিসটা ভালো লেগেছে। ভিডিওর পিছন ক্যামেরার কোয়ালিটি আপনারা যেরকম দেখলেন, ভিডিওর দিক থেকে যদি আমি বলি তাহলে হ্যাঁ এইটার কোয়ালিটি ভালো দিয়েছে, যেটা দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করা যাবে অন্তত, কেননা ওআইএসটা রয়েছে, ভালো কাজ করেছে, যথেষ্ট স্টেবল মনে হচ্ছে ভিডিওটা, এবং কোয়ালিটিও ভালো ছিল, লাইট টাইট বেশ ভালো ব্যালেন্স করতে পারছে, সব দিক মিলিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করার মতো পিছন ক্যামেরা দেওয়া হয়েছে। 30 fps দিয়ে সামনের ক্যামেরাতে ভিডিও শুট করা যায়, আর এই জায়গাটায় ইআইএস রয়েছে, যে কারণে স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছে। হ্যাঁ 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 লাইক করবা ভিডিওতে একটা, হ্যাঁ ঠিক আছে। জানি না, আইডির নাম মনে নাই, খুঁজে নিও। তো এইটা দিয়ে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন অ্যান্ড ভিডিও কোয়ালিটি কেমন পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। যদিও আমি একটু রোদ্রের ভিতরে তাকাইতে পারছি না, মানে খুব একটা বুঝতে পারছি না যে এই মুহূর্তে আসলে কেমন কোয়ালিটি দিতে পারছে। তবে ইআইএসটা রয়েছে যে কারণে অতটা ওয়াইড না, হাতটাকে যদি আপনি একটু ওয়াইড শট নিতে চান তাহলে আপনার হাত ভালোই লম্বা করে শ্যুট করা লাগবে, তাছাড়া এরকম নর্মাল ভিউতে এরকম ক্লোজ শটটা পাওয়া যাচ্ছে। সব দিকে ঠিক আছে, কিন্তু এই জায়গাটাই কেন বৈষম্য থাকলো সেটাই আমি বুঝতে পারলাম না। দরকার ছিল অবশ্যই কন্টেন্ট, যেমনটা বললাম পিছন ক্যামেরা দিয়ে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করছি, কিন্তু সামনে দিয়ে তো আমি অবশ্যই ভিডিও শ্যুট করতে চাইবো, যেটা পিছিয়ে আছে 1080p রেজলিউশন দিয়ে। ভিডিওতে সামনের ক্যামেরা পিছিয়ে থাকলেও আবার সেলফিতে খারাপ না, এই জায়গাটা ভালো লেগেছে অনেকটাই। আপনারা ওই যে মানে কি বলবো, আইফোনের মতো ছবির কোয়ালিটি পাবেন, আইফোনের মতোই কালার টোন পাওয়া যাচ্ছিল, স্কিন টোন ফেস টোন এইগুলো ভালো লাগে, ওয়াশ আউট করে দিচ্ছে না। মানে পিছন ক্যামেরাতে যেমন ছবির কোয়ালিটি পাচ্ছিলাম ওই রকমই সামনের ক্যামেরার মনে হয়েছে, শুধুমাত্র সামনের ক্যামেরার ভিডিওর ক্ষেত্রে একটু লাইটটা অতটা ভালো ব্যালেন্স করতে পারে না, ডাইনামিক রেঞ্জে অতটা সুবিধার না, কিন্তু ছবির ক্ষেত্রে এই জায়গাটা বেটার করেছে অনেক বেশি, ওয়াশ আউটের ব্যাপারটা ছিল না। সব মিলিয়ে সেলফি ক্যামেরার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পারফরমেন্স নিয়ে আপনাদের অনেক কিছু জানিয়েছি এই ফোন সম্পর্কে, আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কোন পজিশনে রয়েছে এর পারফরমেন্সটা এই এসওসিটা দিয়ে। তো স্কোরের ব্যাপারটা অনেকেই জানতে চান, লাস্টে এসে আমি স্কোরটা রাখছি, আপনারা জাস্ট যারা জানতে চান তাদের জন্যই মূলত। যেখানে আমরা Geekbench 6 এ টেস্ট করেছিলাম, সিঙ্গেল করে 1153 পেয়েছি, মাল্টি করে 3259, যদিও স্কোর দিয়ে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা বোঝানো যায় না। সো স্ট্যাবিলিটি পেয়েছি যেখানে 94% ছিল, ভালো স্টেবল এক কথায়। আর টেস্টের সময় টেম্পারেচার কন্ট্রোলটাও বেশ ভালোই পেয়েছি, মানে খুবই ভালো এক কথায়, 35 ডিগ্রি থেকে সর্বোচ্চ আপ হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শেষ কথা হলো ব্লুটুথ 5.4 রয়েছে, NFC থাকছে এবং ওয়াইফাই 6। এখন যদি এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এখন সিম বাংলাদেশের ব্যবহার করতে না, আমরা অল্প সময় ব্যবহার করেছি, কল ড্রপের সমস্যা দেখি নাই আমাদের এলাকায়, মানে যশোর এলাকা এক কথায়। সো কল ড্রপের সমস্যা দেখি নাই, সিম ডাটা ব্যবহার করতে পেরেছি। আর টিক অ্যান্ড টক থেকে কিনলে তো আপনারা ইনঅ্যাক্টিভ ডিভাইসটাই পাচ্ছেন, আর ওয়ারেন্টি তো তারা দিচ্ছেই। সো ওয়ারেন্টি নিয়ে বা ফোনে কোনো সমস্যা থাকলে সেই দিক থেকে আপনারা একটা সিকিউরিটি কিন্তু পাচ্ছেন। এবার যদি বলি এই ফোনের এতক্ষণ ধরে যা যা বললাম সেইগুলোকে যদি ছোট্ট আকারে সামারি টানি, তাহলে কোন কোন দিক ভালো রয়েছে এবং কোন কোন দিকে আরেকটু ভালো থাকতে পারতো বা খারাপ পয়েন্ট কি কি রয়েছে সেইগুলো আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি। আপনি যাই বলেন না কেন, 2025 সালে এসে আমি প্রথম কথাই বলবো UFS 2.2 নিয়ে, মানে UFS 3.1 মিনিমাম এই জায়গাটা আমি শুরুতে যেমন বললাম, সে আপনি যত ভালো পারফরমেন্স দেন না কেন, লংজিবিলিটি যেমন দিচ্ছেন, আপনি লং টাইম ইউজ করতে দিচ্ছেন আমাদেরকে একটা ফোন, সফটওয়্যার আপডেটও অনেকদিন দিচ্ছেন, তো 3.1 দিতেন, এটা থাকা দরকার ছিল। এবং এসওসি, হ্যাঁ এসওসি সবার আবার পারফরমেন্সের ক্ষেত্রে অতটাও দুর্বলতা থাকে না, মানে হাই পারফরমেন্স বা সবাই আবার গেমিং করার জন্য ফোন টোন কিনে না, জাস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স যেন বেটার হয় সেই জন্যই ফোন টোন
কিনে তাদের ক্ষেত্রে এই এসওসিটা ঠিক আছে, যে কারণে আমি এসওসিটাকে অতটা খারাপ পয়েন্টে রাখতে পারছি না। তবে হ্যাঁ, ওয়্যারলেস চার্জিং এবং আইপি রেটিংটা আরেকটু বেটার হতে পারতো, 6-8 থাকলে ভালো হতো। আর একটা বিষয় মনে পড়লো, লাস্টে এসেই বলে দিই আপনাদেরকে, হ্যাপটিক ফিডব্যাকটা সফট, মানে যেটা আপনি ফিল করতে পারবেন, আপনার কাছে ভালো লাগবে ফোনটা ব্যবহার করতে। যে তবে এই ফোন কারা নিবেন? যারা মূলত ওই যেমনটা বললাম ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স চাচ্ছেন, বাজারের বা মার্কেটের বোরিং টাইপের স্মার্টফোন থেকে বের হয়ে একটু ইউনিক কিছু আপনি হাতে রাখতে চাচ্ছেন, যেটা আপনার হাতে থাকলে সবাই তাকাবে, তাকাই ভাই, এরকম একটা ফোন হাতে থাকলে তাকাই, বিশেষ করে লাইট টাইট জ্বললে আরো বেশি তাকাই। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো, ইজিলি আপনি 1 থেকে 1.5 দিন ব্যাকআপ টাইম পাবেন। সিলিকন কার্বন না থাকলেও এই জায়গাটায় ব্যাটারি নিয়ে আমার অভিযোগ নেই, চার্জিং স্পিডও ভালো দিচ্ছে, যেখানে উইদিন 1 আওয়ার্সের ভিতরে ফুল চার্জ হয়ে যায় অনেক সময়। আর যারা ডিসপ্লে কোয়ালিটি ভালো চাচ্ছেন, ডুয়েল স্টেরিও স্পিকার কোয়ালিটি ভালো এবং PUBG গেমের ক্ষেত্রে একটু ভালো এক্সপিরিয়েন্স চাচ্ছেন, যদিও যেমনটা আমি বারবারই বলছি যে এটা কিন্তু গেমিং ফোকাসড ফোন না, তারপরেও যারা PUBG গেমে একটু ভালো এক্সপিরিয়েন্স চাচ্ছেন, সব মিলিয়ে মোটামুটি যেন ভালো গেমিং করা যায় সেরকম একটা ফোন খুঁজছেন, ওভারঅল সব দিক থেকে ব্যালেন্স টাইপের একটা ফোন খুঁজছেন, তাহলে এই ফোনটা এই ঈদে নিজেকে গিফট করার মতো একটা ফোন হতে পারে। আমি আমার দিক থেকে যেমনটা মনে হয়েছে তেমনটাই শেয়ার করলাম আপনাদের কাছে। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।